ভারতে যেভাবে অ্যাক্টিভেট করে, প্রতিক্রিয়া দেখায়, তারপরে যেভাবে রাস্তায় নামে, ওটা বাংলাদেশে হয় না। তারপরেও যেহেতু সবাই বলছেন, আমি বলছি যে ভারতে যেভাবে মিডিয়া কু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এটার বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা আমরা সম্মিলিতভাবে নিতে না পারি, রাষ্ট্রীয়ভাবে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি সামাজিক মাধ্যমে এই ভারতের এই চক্রান্তের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি, তাহলে আলটিমেটলি ভারত সরকার যদি তাদের জনগণ দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায়, বাংলাদেশের বিরুদ্ধে একটি নেতিবাচক সিদ্ধান্ত নেয়, আসলে আমরা এখনো ভারতের সাথে এইভাবে ফাইট করার মতো পর্যায়ে নেই। আমরা বিরোধিতা করতে পারি, এখানে বসে লম্পজম্ব করতে পারবো, ভারতকে গালাগাল দিতে পারবো, কিন্তু সত্যিকার অর্থে ভারতের যে কোনো আগ্রাসন, সেটা অর্থনৈতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, কূটনৈতিক আগ্রাসন, সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি। তো কাজেই একেবারে সমূলে বিনষ্ট করার জন্য এই যে একটা চক্রান্ত হচ্ছে মিডিয়ার মাধ্যমে, এটিকে মোকাবেলা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এখন ভারতীয় মিডিয়া শেখ হাসিনাকে মহামানবী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, ভারত বন্ধু হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, এবং তার কর্মকাণ্ডের মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে সেইগুলোকে লাইমলাইটে এনে তারা ইতিবাচক প্রচারণা করছে। এখন সেই ইতিবাচক প্রচারণার বিরুদ্ধে কেবলই মাত্র নেতিবাচক কথা বলে কিন্তু সেই ভারতীয় মিডিয়াকে মোকাবেলা করা যাবে না। এখানে সত্যিকার অর্থে যারা গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেছেন, বড় বড় সাংবাদিক রয়েছেন, ইন্টেলেকচুয়াল লেভেলে কিছু কর্ম করতে হবে। শেখ হাসিনার একটা কার্টুন ছাপিয়ে দিলাম, তাকে ডাইনি বানিয়ে দিলাম, তার বাপ মাতুরে খুব অশ্লীল ভাষায় কয়েকটি গালাগাল দিলাম, সে কয় ব্যাগ টাকা নিয়ে পালিয়েছে, কত হাজার কোটি টাকা চুরি করেছে, এই সমস্ত জিনিসগুলো বললাম, এটা দিয়ে ভারতীয় মিডিয়ার যে প্রচারণা, সেটা বন্ধ করা যাবে না। তারা খুব সায়েন্টিফিক্যালি এবং খুব সিস্টেমেটিক্যালি এমনভাবে তারা কাজ করে যাচ্ছে, যেটি আগামী ৩-৪ মাস যদি এভাবে তারা চলতে পারে, তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে, সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসবে। এবং বাংলাদেশে এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য হাহাকার তৈরি করবে। আপনারা বোঝার চেষ্টা করুন, বাংলাদেশে যাবৎকালে সবচেয়ে বড় যে কটি সমাবেশ হয়েছে, 4টি সমাবেশ হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল যখন আপনার আইয়ুব খান ক্ষমতা লাভ করলেন এবং তিনি বাংলাদেশে আসলেন বক্তব্য দেওয়ার জন্য। তখন আইয়ুব খানকে দেখার জন্য মানুষজন যে ভিড় করেছিল, ওই সময়টিতে ঢাকাতে যে সমাবেশ হয়েছিল, এখনো পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশ বলা হয় ঐতিহাসিক সেই আইয়ুব খানের সমাবেশ। দ্বিতীয় যে সমাবেশ, সেটা হলো আইয়ুব খানের বিরুদ্ধে যখন ফাতেমা জিন্না দাঁড়িয়েছিলেন এবং তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, তখন সারা বাংলাদেশে তাকে কেন্দ্র করে যে উন্মাদনা হয়েছিল, এটা হলো সংখ্যার বিচারে দ্বিতীয় জমায়েত। আর আমরা বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে যে 7ই মার্চের ভাষণ বলি, সেই 7ই মার্চের ভাষণ হলো তৃতীয় জমায়েত। আর এরপরে সবচেয়ে বেশি জমায়েত হয়েছিল 1981 সনে, যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রচন্ড বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে যত মানুষ বিমানবন্দরে ছিল, ওইরকম যাকে বলে বিরূপ পরিস্থিতিতে বাংলাদেশে, মানে ওইরকম বৃষ্টির মধ্যে যদি রেসকোর্স ময়দানে হতো, তাহলে 7ই মার্চের ভাষণ অর্ধেক মানুষ যেত কিনা সন্দেহ। ওইরকম বৃষ্টির মধ্যে যদি আইয়ুব খানের বৈঠক হতো, 1/3 লোক যেত কিনা আমি বলতে পারি না, কিন্তু শেখ হাসিনাকে রিসিভ করার জন্য গিয়েছিল। অথচ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে ঢাকা শহরে মিষ্টির দোকান ফাঁকা হয়ে গিয়েছিল। নফরত, ঘৃণা, আওয়ামী লীগের ঘৃণা। আওয়ামী লীগের কোন লোক মারা গেলে মানুষ জানাজা পড়াতে যেত না, এরকম অবস্থা। বলতে হিন্দু হয়ে গেছে, জানাজা হবে না, 76 সালের ঘটনা। তো সেই যে ঘৃণা, সেই ঘৃণা কিন্তু শেখ কামালকে নিয়েছিল, শেখ জামালকে নিয়েছিল,
শেখ জামাল শেখ কামালের স্ত্রীকে নিয়েছিল, শেখ হাসিনাকে নিয়েছিল, শেখ রেহানাকে ছিল, পুরো ৭৬-৭৭ সন পর্যন্ত আওয়ামী লীগের কারো বিরুদ্ধে শেখ পরিবার সম্পর্কে কোনো রকম ইতিবাচক কথা বলার মতো ক্ষমতা বাংলাদেশের কারোর ছিল না। তো সেই জিনিসটি ৮১ সনে এমন কি হলো যে শেখ হাসিনার আগমন উপলক্ষে সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণকালের জমায়েত হয়ে গেল সেই ঢাকা এয়ারপোর্টে, এটি প্রচারণার কারণে। তো সেই প্রচারণা এখন গ্লোবালি ১০০০ গুণ বেশি করা সম্ভব। আর অতীতে আওয়ামী লীগের টাকা ছিল না, কানেক্টিভিটি ছিল না। এখন তাদের রাশিয়াতে রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধু আছে, ভারতে আছে, তারপরে চীনে আছে, মধ্যপ্রাচ্যে আছে, আমেরিকাতেও আছে, এবং অঢেল টাকা ১৫ লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে শুধু পাচার করেছে। ফলে এই টাকা নিয়ে যদি তারা মাত্র বছর খানিক প্রচারণার সময় পায়, সেই সময়টাতে শেখ হাসিনা বেঁচে থাকবেন কিনা আমি বলতে পারি না। তবে জয়, পুতুল বা শেখ রেহানার ছেলে ববি, তার মেয়ে টিউলিপ বা রূপন্তী, তারা যদি এয়ারপোর্টে আসে, আল্লাহ মাফ করুক, কি যে অবস্থা তৈরি হবে এটি আপনি আমি এখন কল্পনাও করতে পারছি না। এবং এই শুরুটা খুবই সায়েন্টিফিক্যালি ভারতীয় মিডিয়া করছে, এবং যারা এটাকে অপছন্দ করেন তারা লাফাতে পারেন, গালাগাল দিতে পারেন। তো সেগুলো করে লাভ নেই। বুদ্ধিমত্তাকে মোকাবেলা করার জন্য বুদ্ধি লাগবে, তলোয়ারকে মোকাবেলা করার জন্য তলোয়ার লাগবে, বন্দুককে মোকাবেলা করার জন্য বন্দুক লাগবে। আওয়ামী লীগের লোকজন এখন যে প্রচারণা করছে, সেই প্রচারণার বিরুদ্ধে কাউন্টার প্রচারণা করার জন্য যদি বিনিয়োগ করা না হয়, প্রস্তুতি না থাকে, চেষ্টা করা না হয়, তাহলে আওয়ামী লীগের ফিরে আসতে খুব বেশি সময় নেবে না। আমি কয়েকটা ভিডিওতে বলছি যে স্বাভাবিক নিয়মে চললে তাদের ২০ বছর সময় লাগবে, মানে ২ যুগ সময় লাগবে। কিন্তু যদি অস্বাভাবিক হয় তাহলে ২ মাসের মাথায় তারা ফিরে আসলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এর কারণ হলো ইতিপূর্বে এরকম অনেক ঘটনা অনেক দেশে ঘটেছে। গণ অভ্যুত্থান হয়েছে, দেশ থেকে পালিয়ে গেছে, ১ মাস পরে, ২ মাস পরে, ৩ মাস পরে আবার রাজার হালে ফিরিয়েছে। দেখেন তো রাজাপাকসের এখন শ্রীলঙ্কা রাজনীতি নিয়ন্ত্রণ করছে না, রাজাপাকসে ফেরত আসছে, গিয়ে দেখেন সেখানে। তারপরে রেজা শাহ পাহলভী, সে প্রথমে পালিয়ে গেছিল ৫০-এর দশকে, প্রথম গণ অভ্যুত্থান যখন মোসাদ্দেক সেখানে প্রধানমন্ত্রী হলেন। কিন্তু যখন কাউন্টার কু হলো, তিনি আবার ফিরে আসলেন এবং আবার ক্ষমতায় বসলেন। কাজে এই যে লীলা খেলাগুলো হচ্ছে, সেই লীলা খেলা মোকাবেলা করার জন্য আপনাকেও লীলা খেলা জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামীকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার, এই একই দাবি এখন তাদের ব্যাপারে উঠেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন অনুরাগী এই সরকারের ভেতরে আওয়ামী লীগ অনুরাগী আছেন বলে অনেকে বলছেন। আমি সেটাতে খুব একটা দোষের মনে করি না, কারণ এটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের চরিত্রটা যেরকম হওয়া উচিত সেরকম করতে গেলে ওটা হতেও পারে। অনেকের মধ্যে শঙ্কা যে এই যে আওয়ামী লীগ অনুরাগী তারা হয়তো আবার আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করবার চেষ্টা করবে। সাম্প্রতিক কয়েকজনের কথাবার্তাতে এমন ইঙ্গিত পাওয়ায় এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তো আমরাও মনে করি আওয়ামী লীগের রাজনৈতিকভাবে টিকে থাকবার অধিকার আছে, কিন্তু সেই অধিকার ফিরে পেতে হলে আগে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিচার করতে হবে। মানে নেতাকর্মীদের বিচার বলতে আমি বুঝাচ্ছি যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। সব আওয়ামী লীগের নেতাকর্মী অপরাধ করেছেন, আওয়ামী লীগ সমর্থন করাই একটা অপরাধ, সেটা বলা সমীচীন নয় এবং আমি এটা মানতেও রাজি নেই। তবে বিচার না করে নতুন মুখ সামনে এনে দলটিকে আবার পুনর্গঠন করার উপদেশ জনমনের সংশয় তৈরি করেছে, কথাও সত্য। এই অবস্থার অবসান হতে পারে বিচার নিশ্চিত করবার মধ্য দিয়ে। অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলে নানা অপরাধের সঙ্গে, হত্যা, গুম, খুন, লুটপাট, অর্থ পাচারের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করতে হবে, সুনির্দিষ্ট বিচার করতে হবে, দ্রুত তদন্ত করতে হবে, প্রয়োজন বোধে আন্তর্জাতিক তদন্ত করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগকে এটা বুঝতে হবে যে একটা গণহত্যাকারী দল হিসেবে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করলে দলটির ক্ষতি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বলছিলাম, আওয়ামী লীগের সবাই তো সেটা করেননি, কিন্তু প্রশ্ন তুলবার সুযোগ আছে যারা করেননি কিন্তু আওয়ামী লীগ করেছেন বা আওয়ামী লীগকে সমর্থন করেছেন, আওয়ামী লীগের পক্ষে সাফাই গেছেন, তারা কি অপরাধী হিসেবে বিবেচিত হবেন না? কেউ অপরাধী করতে পারে।
কিন্তু ওই যে লোম বাঁচতে গিয়ে গা উজাড় করার মতো অবস্থার মধ্যে তো আমরা যেতে পারবো না, সেটাও একটা বড় কোয়েশ্চেন। 71ও আমরা পারিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব, পরবর্তীতে জিয়াউর রহমান, বেগম জিয়া, শেখ হাসিনা, কেউই সেটা করেননি, পারেননি, এর সাথে করেননি, পারেননি। সম্ভব হয় না একটা সোসাইটিতে অনেক সময়। সো আমি যেটা মনে করি যে কথা একটু আগে বলছিলাম, যে একটা গণহত্যাকারী দল হিসেবে ফিরে আসার চেষ্টা করলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। জনগণের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনাটা সবসময় থেকেই যাবে। শত শত নিহতের পরিবার, হাজার হাজার আহত ছাত্র জনতার ক্রোধকে মোকাবেলা করে রাজনীতিতে ফেরার সম্ভাবনা অসম্ভব। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, আমাদের সন্তানদের কাছে, ছেলে মেয়েদের কাছে, যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে, স্কুলে পড়ে, তাদের মনে জায়গা করে নিতে আমার মনে হয় না এই প্রজন্মের জীবদ্দশায় আওয়ামী লীগ সেইভাবে আর জায়গা করে নিতে পারবে। যদি না যারা এখন ক্ষমতায় আছেন, ভবিষ্যতে আসবেন, তারা একই রকমের আচরণ করেন, বড় ভুল তারা করেন, বড় অন্যায় তারা করেন, এর বাইরে আওয়ামী লীগকে জায়গা করে নিতে হলে অনেক অনেক কষ্ট হবে। কাজে যারা আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত করতে বলছেন, তারা কতটা শুভাকাঙ্ক্ষী তা নিয়েও প্রশ্ন তুলবার, অর্থাৎ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সেটা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে। দলটিকে রাজনীতিতে ফিরতে হলে বিচার হতে হবে অপরাধীদের, আওয়ামী লীগের নেতাকর্মী যারা দোষের সঙ্গে, অন্যায়ের সঙ্গে যুক্ত, এটা ছাত্র জনতার দাবি। অন্যদিকে ভারতবর্ষে দলটির যে নীতি, তাকেও আমূল পরিবর্তন করতে হবে। কারণ দলটিকে অনেকেই বাংলাদেশের রাজনৈতিক দল এখন আর মনে করে না। ভারতের অনেকেই যেমন মনে করেন এটা তাদের একটা রাজ্য বা সেলেস্টি, আওয়ামী লীগের অনেকে মনে করেন যে ভারতই আসলে তাদের দেশ, ভারতই তাদের রক্ষা করবে, বাংলাদেশের জনগণ নয়। সমস্যাটা সেখানেই। কাজেই আওয়ামী লীগের ভারত নীতিতে এবং বয়ানে পরিবর্তন আনতে হবে। এটা ভারতের সঙ্গে বৈরিতার কারণে নয়, তার কতটা লয়ালিটি এই দেশের প্রতি আছে, ব্যক্তি হিসেবে, গোষ্ঠী হিসেবে, দল হিসেবে, সেটা আমাদের প্রত্যেককে পরিষ্কার করতে হবে। এবং এর অন্যতম প্রধান শর্ত হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। তবে এটা নিয়ে ভিন্ন মত আছে, তাকে বিচারের সামনে দাঁড় করাতে হবে, কিন্তু আমিও মনে করি যে তার আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া ভালো, আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার গণহত্যার জন্য, লুটপাটের জন্য। এবং সেটা করে সেই বিচার করতে পারলে বাংলাদেশও খানিকটা নিরাপদে থাকতে পারবে, তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার মধ্যে চাইতে খানিকটা উন্নততর হবে হয়তো সেটা। তো বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। এবং কিন্তু এইভাবে ফেরারি হিসেবে বিরাট একটি দলের অসংখ্য নেতাকর্মী দিনের পর দিন জীবন কাটাতে পারবে না। তাদের বিপুল টাকা এবং অবৈধ অস্ত্র কোনো দলকেই নিরাপদে থাকতে দেবে না, দেশকেও নিরাপদে থাকতে দেবে না। কাজেই গুপ্ত অবস্থা থেকে বের হয়ে রাজনীতিতে ফেরবার উদ্যোগ হিসেবে আগে বিচারের কথাটা বলতে হবে। আওয়ামী লীগকেও বলতে হবে, যারা ফেরত আসতে চান তাদেরও বলতে হবে আমরাও চাই বিচার, এমনকি আমি যদি অপরাধী আমারও বিচার হোক। কাজেই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের ব্যাপারে কি নীতি নেয় সেটা আমাদের দেখতে হবে। ছাত্র জনতাও সেটা দেখতে চান। আওয়ামী লীগ এবং ভারত অনুরাগী কাউকে জনগণ আপাতত মেনে নেবে, অদূর ভবিষ্যতে মেনে নেবে, নিকট ভবিষ্যতে মেনে নেবে, এটা আমার মনে হয় না। এটা অত্যন্ত অত্যন্ত পরিষ্কার একটা বিষয়। কাজেই আমরা মনে করি আওয়ামী লীগ একটা গ্রাসরুটেড পার্টি। 1971 বা তার আগে এবং পরে তার খারাপ দিক যেমন আছে, তার অনেক ভালো দিক আছে। আমাদের ইতিহাসের একটা গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গে তারা জড়িত। সবাই তাদের মধ্যে খারাপ সে কথা আমি বলবো না। যেমন পুত্রের অপরাধের জন্য পিতার শাস্তি সমর্থনযোগ্য নয়, বা পিতার অপরাধে পুত্রকে শাস্তি দেওয়া বা কন্যাকে শাস্তি দেওয়া সমর্থনযোগ্য নয়, সেরকম একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া যায় না। তবে আওয়ামী লীগ দল হিসেবে যে অপরাধ করেছে, সরকারের থেকে যে অপরাধ করেছে এবং তার যারা সহযোগী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর আওয়ামী লীগ নাম নিয়েও যদি কেউ রাজনীতি করতে চান, রাজনীতি করবার অধিকার আছে, কারণ আমরা গণতন্ত্রের কথা বলি, তারা যদি শুদ্ধ হয়ে জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে পারেন, করবেন, তাতে আপত্তি থাকবার কোনো কারণ নেই। মুসলিম লীগ যদি রাজনীতি করতে পারে, জামায়াত যদি রাজনীতি করতে পারে, বামপন্থীরা যারা স্বাধীনতা একসময় মানতেই চায়নি, যুদ্ধটাকেই মানতে চায়নি, তারা যদি রাজনীতি করতে পারে, আওয়ামী লীগের অধিকার আছে। তবে মাথায় রাখতে হবে, বাংলাদেশের জনগণের মনে জায়গা পেতে তাদের বহু বহু বছর অপেক্ষা করতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।